যুবরাজ, আমার সব মনে পড়ে গেছে। তরুলতা নামটি আমায় তুমিই দিয়েছিলে, আর আমিই তোমার তরুলতা। কি এসব উল্টাপাল্টা বলছো? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। তুমি যদি নিজেকে তরুলতা বলছো, তাহলে এ কে? যুবরাজ, আপনি আমার উপর বিশ্বাস করুন, আমিই আপনার আসল তরুলতা। না যুবরাজ, আমি আপনার আসল তরুলতা। এটা কিভাবে হতে পারে? একই চেহারার দুই ব্যক্তি, এ কি করে সম্ভব? না যুবরাজ, ও মিথ্যা কথা বলছে। হতে পারে আপনার সম্পত্তির লোভে পড়ে ও এভাবে ঢং করছে। আর ওপর থেকে আপনি আমার সঙ্গে বিয়ে করেছেন, তাই আমিই আপনার তরুলতা। যুবরাজ, এতে সন্দেহের কিছু নেই। সৈন্য, এই বহুরূপীকে পাকড়াও করো। শিউলির এই বলা মাত্রই কিছু সৈন্য ছুটে আসে তরুলতাকে ধরতে। থেমে যাও, এ তো তাড়াহুড়ো করলে চলবে না। আমাকে ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হবে। ভেবে দেখলে তরুলতার ওপর এই কিছুদিন ধরে আমার সন্দেহ হচ্ছিল, কারণ আগের তুলনায় বিয়ের পর তরুলতার পুরো স্বভাবটাই বদলে গেছে। সৈন্য, এক্ষুনি মন্ত্রীকে এখানে ডেকে নিয়ে আনো। যুবরাজের আদেশে সৈন্যরা একটুও সময় ক্ষেপণ না করে মন্ত্রীকে ডেকে নিয়ে আসেন। যুবরাজ মন্ত্রীকে সব বুঝিয়ে বলেন। এসব শুনে মন্ত্রী কিছুক্ষণ চিন্তা করে যুবরাজকে বলে, যুবরাজ, এই সমস্যার খুবই সহজ উপায় আছে। আপনি দুজনকে এমন এক প্রশ্ন করুন যেটার উত্তর আপনি ও তরুলতা ছাড়া আর কেউ জানে না। খুব সুন্দর উপায় দিয়েছ মন্ত্রী। তাহলে তোমরা বলো, তরুলতাকে পাতা থেকে পুরোপুরি মানুষে পরিণত হতে কতদিন সময় লেগেছিল? 7 দিন। কি, এরা তো দুজনই সঠিক উত্তর দিল। যুবরাজ মনে হয় বহুরূপী রাজকুমারীর জন্মপত্রিকা গৃহপাঠ করে এসেছে। দেখে তো ওটাই মনে হচ্ছে। যুবরাজ, এবার তাহলে আরো জটিল প্রশ্ন করুন। কি যে প্রশ্ন করব জানো মন্ত্রী, সেই দিনগুলোর কথা আজও ভুলতে পারিনি। তরুলতার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত যেন এখনো চোখের সামনে ভেসে আসে। একদিন তো আমি তার জন্য গাঁদা ফুলের একটা দস্তা নিয়ে গিয়েছিলাম। এখনো মনে আছে, ও ফুলের দস্তা দেখে লজ্জায় হেসে ফেলেছিল আর বলেছিল ওর নাকি গাঁদা ফুল অনেক পছন্দ। হ্যাঁ যুবরাজ, আমার আজও মনে আছে। কি সুন্দর ছিল এই গাঁদা ফুলগুলো। কই না তো, আমার তো এমন কোনো ঘটনা মনে পড়ছে না। আর আমার তো পছন্দের ফুল শিউলি। মনে পড়বেই বা কিভাবে, কারণ তুমি তো নকল তরুলতা। মন্ত্রী বহুরূপী ধরা পড়ে গেছে। সৈন্য, এ বহুরূপীদের পাকড়াও করো। যুবরাজের আদেশ শোনা মাত্রই সৈন্যরা চারিদিক থেকে শিউলিকে ঘিরে ফেলে। যুবরাজ, আপনি কোথাও ভুল করছেন। আমি আপনার আসল তরুলতা। না, তুমিই নকল, কারণ তরুলতার পছন্দের ফুল গাঁদা নয়, শিউলি ফুল। আর আমি তার কাছে কোনোদিনও গাঁদা ফুলের দস্তা নিয়ে যাইনি। ফুল নিয়ে যেতাম ঠিকই, কিন্তু ফুলের দস্তায় শুধু গাঁদা ফুল নয়, বিভিন্ন রকমের ফুল থাকত। গোলাপ, টিউলিপ, জেসমিন, শিউলি, আরও অনেক প্রকারের। যা দেখছি, আমার আসল রূপ সবার সামনে চলে এসেছে। এখন একটাই উপায়, মায়ের দেওয়া ওই জাদুই গোলক। শিউলি একটুও সময় নষ্ট না করে ডাইনির দেওয়া জাদুই গোলকটি মাটিতে ছুঁড়ে মারে। গোলকটি মাটিতে স্পর্শ করার সাথে সাথে সবুজ রঙের কিছু জাদুই আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। যুবরাজ শিউলির পরিস্থিতি বুঝে ওঠার আগেই আমি জানতাম কোনো একদিন এই পরিস্থিতির মুখোমুখি হতেই হবে, কিন্তু আমি আশা করিনি এত শীঘ্র শিউলি ব্যর্থ হয়ে যাবে। তরুলতাকে কতবার মারার চেষ্টা করলাম, একবার নয়, দুবার নয়, 3 বার মারার পরও ছায়ার মতো যুবরাজের পেছন ছাড়ল না। বারংবার কোনো না কোনো রূপ নিয়ে আমার সামনে রাস্তার কাঁটা হয়ে দাঁড়ালো। ডাইনির কথা শেষ হতে না হতেই সৈন্যরা শিউলিকে ছেড়ে ডাইনিকে ধরতে তার দিকে দৌড় মারে।
ডাইনিও তার দিকে সৈন্যদের ছুটে আসতে দেখে কিছু মন্ত্র করে জাদুর রশ্মি ছুঁড়ে দেয়। ছায়ার মধ্যে লুকিয়ে দাও আমার জাদু, যাকে স্পর্শ করবে তাকে অদৃশ্য করে দাও। ডাইনির জাদু সৈন্যদের শরীরে স্পর্শ করার সাথে সাথেই যুবরাজের চোখের সামনে সৈন্যরা কোথাও যেন অদৃশ্য হয়ে যায়। যুবরাজ, এবার তোমার পালা। এদের মতো তোমাকেও এইভাবে অদৃশ্য করে দেব। ছায়ার মধ্যে লুকিয়ে দাও আমার জাদু, যাকে স্পর্শ করবে তাকে অদৃশ্য করে দাও। এই বলে ডাইনি যুবরাজের দিকে মন্ত্র করে জাদুই রশ্মি ছুঁড়ে মারে, কিন্তু জাদুই রশ্মিটি যুবরাজের কাছে পৌঁছানোর আগেই অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যায়, যেন কোনো অদেখা শক্তি যুবরাজকে রক্ষা করছে। হ্যাঁ, এ কি করে সম্ভব? ডাইনির ভয়ানক জাদু থেকে আমি কিভাবে বেঁচে গেলাম? যুবরাজ, মনে হয় ডাইনির ভয়ানক জাদু থেকে এই কবচটাই আমাদের রক্ষা করছে। নিন যুবরাজ, আপনার গলায় এই কবচটা পরে নিন আর এই ডাইনিকে পরাজয় করুন। সাহস তো মন্দ নয়। আমারই দেওয়া কবচ নিয়ে আমাকেই পরাজিত করবে? কি সব উল্টাপাল্টা বলছো? এই কবচটি আমাকে আমার মা দিয়েছিলেন। তুমি এখনো বাচ্চা আছো যুবরাজ। চলো, তোমায় আমার অতীতের একটা কাহিনী শোনাই। প্রায় ৪৭ বছর আগে আমার এই রকম অবস্থার বিপরীতে রাজা চন্দ্রগুপ্তের অভ্যন্তরে জাদুকরীর পদে নিযুক্ত ছিলাম, অর্থাৎ তোমার বাবার অধীনে কাজ করতাম। আমার সৎ ব্যবহার, কর্মে পারদর্শী ও রাজার প্রতি বিশ্বস্ততা দেখে রাজপ্রাসাদের কিছু সদস্যদের চোখে সহ্য হতো না। মহারাজ, ওই জাদুকর্ণীকে চোখ বন্ধ করে এতটা বিশ্বাস করা ঠিক নয়। কি বলতে চাইছো মন্ত্রী? আমি ঠিক বুঝলাম না। আসলে মহারাজ ওই রকম কিছু নয়। আমি জানি জাদুকর্ণী মনির অনেক ভালো, কিন্তু এটাও অদেখা করা যাবে না যে ও জাদুর সাথে সাথে কালো জাদুও করে। আর যারা কালো জাদু করে তাদের মাথা অনেক তাড়াতাড়ি ভ্রষ্ট হয়ে যায়। আর কবে মাথা ভ্রষ্ট হয়ে আপনার সম্পত্তির লোভে সিংহাসন দখল করে নেবে বলা মুশকিল। ওসব নিয়ে মন্ত্রী তোমাকে চিন্তা করতে হবে না। আমার ওই মহিলার উপর ভরসা আছে বলেই ওকে আমি সভাল ওই পদে নিযুক্ত করেছি। তবুও মহারাজ, আপনাকে সাবধান করে দিলাম, কারণ যাদের ওপরে বেশি ভরসা হয় ওরাই পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করে। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মন্ত্রী। মহারাজ, মহারাজ, আমার সঙ্গে এক্ষুনি রানীমার কক্ষে চলুন। রানীমা ভীষণ কষ্টে আছেন। মনে হয় রানীমা আপনার সন্তানকে জন্ম দিতে চলেছেন। ওই দাসীর কথা শুনে মহারাজ একটুও সময় নষ্ট না করে রানীমার কক্ষের দিকে দৌড় মারেন। মহারাজ, রানীমার অবস্থা খুবই খারাপ। আমি যাচাই করে যা জানতে পারলাম, এই গুরুতর অবস্থায় আমি যতটাই চেষ্টা করি না কেন শুধুমাত্র রানীমাকে বাঁচাতে পারব। কিন্তু রানীমাকে বাঁচানোর পরও ভবিষ্যতে আর গর্ভবতী হতে পারবেন না। আর যদি সন্তানকে বাঁচাতে পারি তবে রানীমাকে বাঁচাতে পারব না। না না, এ কোনোভাবেই সম্ভব না। তুমি তো অনেক শক্তিশালী। আমি জানি তুমি যে কোনো উপায় বের করে নেবে যাতে আমার সন্তান ও স্ত্রী দুজনেই বেঁচে যাবে। হ্যাঁ মহারাজ, আমি দুজনকে বাঁচানোর যথেষ্ট চেষ্টা করব, আর সবকিছুই ওপরওয়ালার উপর। মহারাজ, চলুন আর জাদুকর্ণীকে তার কাজ করতে দিন। আমি রানীমা ও ওনার সন্তানকে বাঁচানোর তাগিদে বহু পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারলাম
জঙ্গলের দক্ষিণে একটি শক্তিশালী পরী আছে। সময় কম ছিল, তাই ছল ও কূটনীতি দ্বারা পরীর ডানা কেটে একটি কবচ তৈরি করি। এই কবচের মধ্যে পরীকে বন্দি করে দিই, আর ওই কবচটা তোমার মাকে দিই, অর্থাৎ রানী মাকে। আর ওই কবচের শক্তি দ্বারাই তুমি সুরক্ষিতভাবে জন্ম নিলে। অপরদিকে রানীও বেঁচে গেলেন। ফলে মহারাজ খুশি হয়ে সভায় সবচেয়ে উঁচু পদে আমাকে নিযুক্ত করলেন। ওই পদটি পেয়ে আমি ভীষণ খুশি ছিলাম, কিন্তু ওই খুশিটাও বেশি দিন টিকল না। আমি জানতাম এই কবচে ভীষণ শক্তি আছে, কিন্তু এই শক্তিটা কিভাবে কাজ করে ওটা আমি জানতাম না। ঠিক 1 বছর পর তুমি এক ভয়ানক রোগে আক্রান্ত হও। দেশ বিদেশ থেকে বহু চিকিৎসক এই রোগের হাল বের করার চেষ্টা করেন, কিন্তু সবাই ব্যর্থ হন। অপরদিকে আমিও অসহায় ছিলাম, কি করতে হবে কিছু বুঝতে পারছিলাম না। রানীমা সিদ্ধান্ত নেন, যেহেতু ওই কবচটা রানীমার সঙ্গীন সময় সাথ দিয়েছিল, হতে পারে এই কবচ দ্বারা ওনার ছেলেও বেঁচে যেতে পারে। তাই রানীমা তোমাকে এই কবচটি দেন, যেটা তুমি এখন গলায় পরে আছো। না আমি জানতাম না, রানীমাও জানতেন না যে এই কবচটি কিভাবে কাজ করে। তুমি ওই কবচের দ্বারা রোগ থেকে সারিয়ে উঠলে ঠিকই, কিন্তু ভুক্ত হলো রানীমাকে। ঠিক 1 সপ্তাহ পর রানীমার মৃত্যু হয়। পরে জানতে পারলাম রানীমাকে এই কবচটাই জীবিত রেখেছিল, কিন্তু এটা জানতে অনেক দেরি হয়ে গেছিল। মন্ত্রী তার আগে সভার সদস্যদের সঙ্গে মিলে আমার প্রতি কূটনীতি করে মহারাজকে দাবি করে নাকি আমি রানীমাকে মেরেছি। মন্ত্রীর দল ভারী হওয়ায় মহারাজ মন্ত্রীর কথা মেনে নেন। আমার বহু বছরের মহারাজের প্রতি অনুগত্য 1 মুহূর্তের মধ্যে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমার বারংবার মানা করা সত্ত্বেও মহারাজ আমাকে শাস্তি দেন ও রাজ্য থেকে বেদখল করে দেন। তাই আমি বহু বছর পর এসেছি রাজার কাছে প্রতিশোধ নিতে। এই বলে ডাইনি যুবরাজের দিকে আবার কিছু মন্ত্র করে জাদুর রশি ছুঁড়ে মারে। ছায়ার মধ্যে লুকিয়ে দাও আমার জাদু, যাকে স্পর্শ করবে তাকে অদৃশ্য করে দাও। ঠিক আগের মতোই রশ্মিটি যুবরাজের কাছে পৌঁছানোর আগেই পুনরায় অদৃশ্য হয়ে যায়। এবারও একই অবস্থা। আমি জানি ওই কবচে অনেক শক্তি আছে, কিন্তু এটা জানি না ওই শক্তিটা আমার শক্তির তুলনায় কম না বেশি। এছাড়া এটাও জানি না ওই কবচটা কিভাবে কাজ করে। আমাকে সাবধানে পা ফেলতে হবে। ডাইনির অতীত শুনে যা বোঝা গেল, এই কবচে অগাধ শক্তি আছে, কিন্তু এই শক্তি কিভাবে ব্যবহার করব ওটা তো আমি জানি না। এছাড়া দেখে যা মনে হচ্ছে, ডাইনির ভয়ানক শক্তির সঙ্গে লড়াই করে জেতা মুশকিল আছে, কারণ আমার 2 সৈন্য ওই ডাইনির মন্ত্রের কবলে পড়ে আমার চোখের সামনে কোথাও যেন অদৃশ্য হয়ে গেছে। ওরা বেঁচে আছে কিনা তাও জানি না। আর আমিও তরুলতা বেঁচে আছি শুধুই কবচের জন্যে, কিন্তু কতক্ষণ বাঁচতে পারবো তারও কোনো ঠিকানা নেই। তাই ডাইনিকে অন্যমনস্ক করে যেভাবে হোক প্রাসাদের সৈন্যদের এখানে নিয়ে আসতে হবে। মন্ত্রী,
ভালো করে শোনো, আমি ডাইনিকে অন্যমনস্ক করার চেষ্টা করছি। তুমি ওই সুযোগ বুঝে সেনাপতি ও কিছু সৈন্যদেরকে শীঘ্র এখানে নিয়ে আসবে। যুবরাজ, কি সব ফিসফিস করছেন? যতই চেষ্টা করো, আমাকে পরাজয় করা এতটা সহজ ব্যাপার নয়। আমি বুঝতে পারছি তোমার কষ্ট। অতীতে তোমার সঙ্গে অনেক অন্যায় ঘটেছে, কিন্তু তোমার সঙ্গে এই অন্যায় তো মন্ত্রী করেছিলেন। এছাড়া উনি তো মারা গেছেন। আমি তো ওই সময় শিশু ছিলাম, তাই আমি তোমার শত্রু না। আমি মানছি এতে আমার বাবারও কিছু দোষ আছে, তাই ওনার বদলে আমি ক্ষমা চাইছি। শুধু ক্ষমা নয়, আগের মতোই তোমার মেয়েকে আমার সভায় জাদুকরের পদে নিয়োগ করে দিব। এছাড়া তুমি যা চাইবে আমি তাই দেব। যুবরাজ যে সময় তার কথা দিয়ে ডাইনিকে অন্যমনস্ক করছিল, ওই সময় সুযোগ দেখে মন্ত্রী সোজা দৌড় মারে সেনাপতির কাছে। সময় কম থাকায় সংক্ষেপে সেনাপতিকে বুঝিয়ে কিছু সৈন্যদের সঙ্গে নিয়ে দৌড় মারে যুবরাজের দিকে। অপরদিকে যুবরাজের পরিকল্পনা যতই সঠিক হোক না কেন, মন্ত্রীর লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাওয়ার ডাইনি নজরে পড়ে গেছিল, আর ওটা দেখে ডাইনি বুঝতে পেরে গেছিল নিশ্চয়ই মন্ত্রী সৈন্যদের ডাকতে গেছে। যুবরাজ, তুমি কি আমাকে মূর্খ ভেবেছ? আমাকে কথার জালে ফাঁসাবে আর মন্ত্রীকে দিয়ে সৈন্য ডাকতে পাঠিয়েছ? তুমি যদি চলবে ডালে ডালে, আমি চলব পাতায় পাতায়। ছায়ার মধ্যে লুকিয়ে দাও আমার জাদু, যাকে স্পর্শ করবে তাকে অদৃশ্য করে দাও। ডাইনির কথা শেষ হতে না হতেই তার এক মন্ত্রে ডাইনি সহ আরও ৩ জন এক মরুভূমিতে স্থানান্তর করে। যুবরাজ, এবার আমাদের এই খেলায় বাধা দেওয়ার আর কেউ নেই। ছায়ার মধ্যে লুকিয়ে দাও আমার জাদু, যাকে স্পর্শ করবে তাকে অদৃশ্য করে দাও। ডাইনি ঠিক আগের মতোই যুবরাজের দিকে একই রকম জাদু করে। ডাইনির জাদু করা সত্ত্বেও পুনরায় আগের মতোই অবস্থা। আমার সব মন্ত্র ব্যর্থ হয়ে যাচ্ছে। আমি যতই শক্তিশালী জাদু করি না কেন, প্রতিবারই যুবরাজকে ওই কবচটা বাঁচিয়ে দেবে। আমাকে কোনো আলাদা উপায় বের করতে হবে। যদি কোনো জাদু কাজ করছে না, তাহলে সুযোগ বুঝে যুবরাজের কাছে গিয়ে এই চাকুটা দিয়ে আঘাত করতে হবে। ডাইনি তার পরিকল্পনা অনুযায়ী জাদু করার ফাঁকে ফাঁকে যুবরাজের দিকে পা বাড়াতে শুরু করে। ছায়ার মধ্যে লুকিয়ে দাও আমার জাদু, যাকে স্পর্শ করবে তাকে অদৃশ্য করে দাও। তুমি কে, আর আমি কোথায়? আমি এই কবজের আত্মা। তুমি এই কবজের মধ্যে আছো। নিশ্চয়ই তুমি জানো এই কবচটা সাধারণ নয়। আচ্ছা আচ্ছা, থামো থামো, আমিও কিছুটা জানি। কিন্তু তুমি যদি এই কবজের মধ্যেই ছিলে, তাহলে তুমি আমার সঙ্গে আগে কোনোদিনও সাক্ষাৎ করনি কেন? এরও কারণ আছে। তোমার শৈশবে রোগ সারানোর পর আর কোনো অসুবিধায় তোমায় আমার দরকার পড়েনি, তাই আমি গভীর সুষুপ্তিবস্থায় চলে গেছিলাম। তাহলে তোমার এই গভীর ঘুম কাটল কিভাবে? আমার ঘুম ভাঙার কারণ হচ্ছে এই তরুলতা। যেহেতু ও ৩ পাতা গাছের অংশ, তাই ওর দেহ ও মন মানুষের তুলনায় অধিক পবিত্র, আর তার স্পর্শেই আমার গভীর সুষুপ্তিবস্থা কেটেছে। ওসব তো ঠিক আছে, কিন্তু ডাইনিকে হারাবো কিভাবে? এর কি কোনো উপায় আছে তোমার কাছে? ডাইনির জাদু দ্বারা তোমার কিছু হবে না, কারণ আমি তোমার চারিদিকে জাদুর দেওয়াল বানিয়ে রেখেছি। আমার মনে হয় ডাইনিও জানে যে তার জাদু দ্বারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না।
তাই সে তোমাকে আঘাত করার জন্য তোমার নিকটে আসার চেষ্টা করছে। আর সে তোমার নিকটে পৌঁছানোর আগেই তুমি এই মন্ত্রটি বলবে, পাতাল শক্তির আগুন জ্বালিয়ে ভয়ঙ্কর শক্তির বিস্ফোরক ঘটাও। যুবরাজ ওই আত্মার বলা মন্ত্রটা বলা মাত্রই পাতাল শক্তির আগুন জ্বালিয়ে ভয়ঙ্কর শক্তির বিস্ফোরক ঘটাও। যুবরাজের কাছ থেকে একটি আগুনের গোলা ডাইনিকে গিয়ে লাগে। মনে হয় যুবরাজ ওই কবজের শক্তি ব্যবহার করতে শিখে গেছেন। আমি যত চেষ্টা করলেও ওকে হারাতে পারবো না। আর স্থানান্তরের জাদু একবার ব্যবহার করে সেরেছি, আর আমার কাছে এত শক্তি নেই যাতে আরও একবার স্থানান্তরের জাদু ব্যবহার করতে পারবো। তাই সুযোগ বুঝে শিউলিকে নিয়ে এখান থেকে পালাতে হবে। এই বুদ্ধি এঁটে ডাইনি এক মন্ত্র করে। নীরব শক্তি জেগে ওঠে, ছড়িয়ে পড়ে ধোঁয়া ধোঁয়া চারিপথে। ডাইনি মন্ত্রটি বলা মাত্রই চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। যুবরাজের কিছু বুঝে ওঠার আগেই ডাইনি তার মেয়ে শিউলিকে নিয়ে ঝাড়ুতে করে ওখান থেকে উড়ে চলে যায়। কয়েক মাস পর ডাইনির স্থানান্তর জাদুর দ্বারা যুবরাজ ও তরুলতা মরুভূমিতে পৌঁছেছিলেন। ওইখান থেকে রাজ্য ফিরতে কয়েক সপ্তাহ লাগে এত দূর পায়ে হেঁটে। রাজ্য ফেরার পরও যুবরাজ ও তরুলতা দুজনেই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ সারিয়ে ওঠার পরপরই দুজনে মিলে বিয়ে করে নেয়। দেখি দেখি, ছেলে হয়েছে। শিউলি, ভালো করে শোন। যুবরাজের জাদুর দ্বারা আমার শরীরে গভীর আঘাত লেগেছে। মনে হয় না আমার হাতে আর বেশি দিন সময় আছে। তাই মরার আগে সমস্ত শক্তি এই মালার মধ্যে ঢুকিয়ে দিলাম। আর আমার নাতি 18 বছর হলে এই মালাটি ওকে দিবি। এই মালের মধ্যে লুকিয়ে থাকবে আমার সমস্ত শক্তি, আমার ক্রোধ, আমার অসমাপ্ত ইচ্ছা। যখন সে 18তে পা দিবে, তখন এই শক্তি তাকে পথ দেখাবে। আমার বদলে আমার নাতি এই অপমানের প্রতিশোধ নেবে। আর সেই দিন থেকে শুরু হবে আমার প্রতিশোধের নতুন অধ্যায়।